প্রত্যেককে ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। সিক্রেট ম্যাথ চ্যানেলে সকলকে স্বাগতম। আগের পর্বে আমি WBCS 16-12-2023 অনুষ্ঠিত আয়োজিত যে WBCS পরীক্ষা হয়েছিল সেই WBCS প্রিলিমিনারির আমি রিজনিং ম্যাথ এবং রিজনিংয়ের কিছু প্রশ্নের খুব সহজ ব্যাখ্যামূলক সমাধান এনেছিলাম। এই পর্বেও আমি সেই ধারাটা বজায় রেখেছি এবং এই পর্বে বাকি প্রশ্নগুলোর ম্যাথ এবং রিজনিংয়ের আমি সমাধান করতে চলেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো এবং আশা করি নতুন বছরে প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছ, নতুনভাবে শুরু করেছো এবং আমরা সকলে সাফল্য পাবো এই আশা রেখে আমরা আজকে নতুন ভিডিওটা শুরু করতে চলেছি। প্রথম প্রশ্নটা দেখো কি আছে, নিম্নলিখিত দিন শ্রেণীতে পরবর্তী দিন কোনটা হবে? দেয়া আছে 18/7/2002, 25/7/2002, 2/8/2002, 11/8/2002, অর্থাৎ জুলাই মাস এবং আগস্ট মাসের দিন এবং মাসের আর বছরের একটা হিসাব দেয়া আছে। দেখা যাক এখানে আমাদের যে সিরিজটা হয়েছে সিরিজটা কিভাবে বেড়েছে আমরা দেখব। দেখো প্রথমে 18 থেকে 25 হয়েছে, কত বেড়েছে? 18 থেকে 25 হওয়া মানে কত বেড়েছে? 7 বেড়েছে। 25 থেকে 2, আচ্ছা 25 থেকে 2-এ যাওয়ার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জুলাই মাসের কথা বলা আছে। 7 মানে হচ্ছে জুলাই মাস, কিন্তু এখানে 8 মানে কি মাস? আগস্ট মাস। আগস্ট মাসের কথা বলা আছে, তাহলে জুলাই মাস এইটা কিন্তু আগস্ট মাস। কেউ যদি এই মাসটাকে না দেখে যদি শুধুমাত্র 25 থেকে 2 হিসাব করতে যায় তার কিন্তু প্রশ্নটা ভুল হয়ে যাবে, উত্তরটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি করব? 25 থেকে 2 হয়েছে মানে আগস্ট মাস, মানে জুলাই মাসের দিন সংখ্যা কত? 31 দিন, 31 ডেজ। তাহলে কি হবে? 25 থেকে 2 কত বেড়েছে? 25 থেকে 2, 25 থেকে 5 হচ্ছে তোমার 30, আর 2 তোমার হচ্ছে কত হচ্ছে? তোমার 8 বেড়েছে, তাই তো? তাহলে 25 থেকে 2 পর্যন্ত মানে আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত কটা দিন হচ্ছে? কতগুলো দিন হচ্ছে? দেখলাম 8 দিন হচ্ছে। তাহলে প্রথমে 7 বেড়েছে, তারপরে 8 বেড়েছে। দেখা যাক 2 থেকে 11 হবে কি করে বাড়বে। 2 থেকে 11 হলে কি করে বাড়বে? 2 থেকে 11 হচ্ছে মানে কত বেড়েছে? 9 বেড়েছে। তাহলে দেখতে পেলাম প্রথমে 7 বেড়েছে, তারপরে 8 বেড়েছে, তারপরে 9 বেড়েছে। নিশ্চয়ই তারপরেরটা কত বাড়বে? 7, 8, 9, নিশ্চয়ই কত বাড়বে? 10 বাড়বে, কারণ একটা সিরিজ অনুযায়ী চলছে। 7 বাড়লো প্রথমে, 8 বাড়লো, তারপরে 9 বাড়লো, তারপরে কত বাড়বে? কত বেড়ে হবে? তারপরে কত হবে? 10 বাড়বে। 10 বাড়লে কত হবে? 11 10-এ কত হলো? 21। আর এখানে তো মাসের এটা কোনো চেঞ্জ হচ্ছে না, আর এখানে কত হলো? 2। বছর তো চেঞ্জ হচ্ছেই না, 2002 সালটা বলেছে, তাহলে 21/8/2002 এটাই আমাদের কিন্তু সঠিক উত্তর। কিভাবে এলো নিশ্চয়ই বোঝা গেল। 18 থেকে 25 হয়েছে, 7 বেড়েছে। 25 থেকে যেহেতু আগস্ট মাসের দিন সংখ্যা দিয়েছে, তাই আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত, 25 থেকে আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত আমরা ধরে নিলাম কত? ধরে নিলাম না, আমরা হিসাব করলাম কত? 8 দিন, কারণ জুলাই মাসটা কত দিনের হয়? 31 দিনের হয়। তারপরে কত হয়েছে? 2 থেকে 11 হয়েছে মানে কত হয়েছে? 9 বেড়েছে। আর 11 থেকে এখানে যেহেতু 9 বেড়েছে, 10 বাড়বে। 10 বাড়লে কত হলো? 21/8/2002। এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখে নেব। দেখো পরবর্তী অঙ্কটা কি আছে দেখো, কি দেওয়া আছে? 1 - 1/3। এই ধরনের অঙ্ক কিন্তু বহু পরীক্ষায় এসেছে, এমনকি CGL, CHSL, রেল, ব্যাংক সমস্ত কিছু পরীক্ষাতে কিন্তু আসে। 1 - 1/3, 1 - 1/4, 1 - 1/5, 1 - 1/99, 1 - 1/100। এখানে কি করব? কিছুই করার দরকার নেই, আগে আমাদের বেসিকটা জানতে হবে। আমরা কি করব? 3 1 যা 3, আর 1, 3 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 2। আমরা লসাগু নিশ্চয় জানি, এটা কি হয়? গুণ হয়ে যায়, গুণ হয়ে ওপরটা বিয়োগ হয়ে যায়। তাহলে কত হচ্ছে? 3 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 2/3। এখানে 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 3/4। এখানে কত হচ্ছে? 4/5, কারণ হচ্ছে 5 - 1 মানে 4/5। আর গুণিতক দিয়ে ডট দিয়ে কত হচ্ছে? 89/99 গুণিতক 100 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 99/100। তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে কাটাকুটিটা হচ্ছে, তোমরা লক্ষ্য করো। এই 3 কাটাকুটি হলো, এই 4 কাটাকুটি হলো, এই 5 এখানে এই 5 কাটাকুটি হবে, ঠিক আছে। এই 99 কাটাকুটি হবে, এখানে 89 কাটাকুটি হবে।
তাহলে পড়ে থাকছে কত, এখানে পড়ে থাকছে ওপরে 2 পড়ে থাকছে, আর নিচে কত কত পড়ে থাকছে, নিচে 100 পড়ে থাকছে। আমরা জানি এখানে একের গায়ে দুটো শূন্য আছে, তাহলে দশমিকটা শেষের দিক থেকে দুটোর আগে এসে দশমিকটা বসবে, দুটো ডিজিটের আগে এসে বসবে। তাহলে কত হবে, একটা ডিজিট দেয়া আছে, 2 দেয়া আছে, দুটো ডিজিটকে করতে গেলে আমাদের কত করতে হবে, 0 দিতে হবে। দুটো ডিজিট করতে গেলে আমাদের একটা 0 দিতে হলো, তবেই দুটো ডিজিট হলো। হওয়ার আগে এবার কি হলো, আমরা পয়েন্টটা ডেসিমেলটা বসিয়ে দিলাম। এই দশমিকের আগে শূন্যটা বসাতেও পারো, না বসাতেও পারো। তাহলে আমাদের অ্যান্সার এলো কত, 0.02। এবার দেখো এখানে যদি আমি শর্টকাটে করতে যাই তাহলে খুব সহজেই আমরা বের করতে পারবো। যখন এরকম মাইনাস দিয়ে অঙ্কগুলো দেবে না, তখন তোমাদের একটা কথা দেখো, প্রথমে দেখো এই নিউমারেটরটা পড়ে থাকছে, লবের জায়গাটা পড়ে থাকছে প্রথমে, আর লাস্টের দেখো হরের জায়গাটা পড়ে থাকছে। তার মানে আমরা লিখতে পারি, এরকম অঙ্কর ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথমে নিউমারেটর, তারপরে কি ডিনোমিনেটর। তাহলে প্রথমে নিউমারেটরটা থাকবে, তারপরে কি থাকবে, ডিনোমিনেটর থাকবে, ডিনোমিনেটর থাকবে, মানে উপরে মানে প্রথমে লবটা থাকবে আর লাস্টের হরটা পড়ে থাকবে মাইনাসের ক্ষেত্রে। এরকমই একটা অঙ্ক আমি কি প্লাস দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তী অঙ্কতে। দেখো এই অঙ্কটা WBCS মানে 16 তারিখের পরীক্ষাতে কিন্তু আসেনি, কিন্তু সেম টাইপের অঙ্ক বলে কিন্তু আমি এখানে এটা দেখিয়ে দিচ্ছি যে মাইনাস হলে কি হতে পারে আর প্লাস হলে কি হতে পারে। দেখো প্লাস হলে কি হবে, দেখো যে 1 + 1/2, 1 + 1/3, 1 + 1/4 প্রত্যেকটা কিন্তু গুণিতক আকারে আছে, আর 1 + 1 কত 120। আচ্ছা দেখো তাহলে এইটাকে আমরা বেসিকে সমাধান করে নিই। বেসিকে সমাধান করলে কত হবে, 2 × 1 = 2 + 1 কত হলো 3/2, 3 × 1 = 3 + 1 কত হলো 4/3, 4 × 1 = 4 + 1 মানে কত হলো 5/4 ইন্টু কত হলো 120 + 1 মানে 121 কত 120। কিভাবে কাটছে দেখো, কিভাবে কাট আউট হচ্ছে দেখো, এই 3 কাট আউট হচ্ছে, এই 4 কাট আউট হচ্ছে, এই 5 কাট আউট হবে, এবং তারপরে দেখতে পাচ্ছি আমরা কি এই 121 কিন্তু সরি 121 নয়, আমরা দেখতে পাবো যে এই 120 কাটাকুটি হয়ে যাবে। তার মানে আমরা দেখতে পেলাম যে এখানে 121 পড়ে রইল, আর এখানে কত পড়ে রইল, 2 পড়ে রইল। অর্থাৎ যোগের ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রথমে কিন্তু ডিনোমিনেটরটা থেকে যাবে, আর লাস্টে কি থাকবে, নিউমারেটরটা থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমের হরটা থাকবে এবং লাস্টের লবটা থাকবে, আর প্রথমের হরটা থাকবে, যেটা মাইনাসের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অপোজিট হচ্ছিল, যে প্রথমের কি থাকছিল, প্রথমের লবটা থাকছিল আর লাস্টের হরটা থাকছিল, কিন্তু প্লাসের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম সম্পূর্ণ অন্য জিনিস হলো। এই 121কে 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 60.5, তাই তো 60.5। তাহলে এইভাবে কিন্তু প্লাসের অঙ্কগুলোকে কিন্তু আমরা সমাধান করতে পারবো। দেখো নেক্সট অঙ্ক দেখো, খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা কিন্তু সেম টাইপের অঙ্ক, খালি মানে শুধুমাত্র সংখ্যা পাল্টে দেওয়া ছিল। মিসেলেনিয়াস পরীক্ষায় পড়েছিল, আমার সালটা এক্সাক্ট মনে নেই, কিন্তু মিসেলেনিয়াস পরীক্ষায় কিন্তু সেম টাইপের কিন্তু অঙ্ক পড়েছিল। দেখো একটি পরীক্ষায় ইংরাজিতে 55%, অঙ্কে 65% এবং দুটিতেই 24% পরীক্ষার্থী ফেল করেছে। প্রথম বলছে ইংরাজিতে 55% ফেল করেছে, অঙ্কে ফেল করেছে 65% এবং দুটিতেই 24% পরীক্ষার্থী ফেল করেছে। আমি যদি একটা ভেন ডায়াগ্রামের মতো আঁকতে চাই, তাহলে দেখতে পাবো যে এটা আমি ধরে নিলাম, ইংরাজিতে ফেল করেছে 55%, আর অঙ্কে ফেল করেছে কত 65%। এটা আমি ধরে নিলাম, অঙ্ক ধরে নিলাম। আর কি বলেছে 24% দুটোতেই ফেল করেছে, তাহলে 24% নিশ্চয়ই এই জায়গায় থাকবে, মানে এই জায়গাটার মধ্যে ইংরাজি ফেল করার মধ্যেও 24% আছে, অঙ্কে ফেল করার মধ্যেও কিন্তু 24% আছে। তাই এই বোথ জায়গার মধ্যে আমি কিন্তু 24%কে লিখেছি, তাই তো। তাহলে যদি 24% উভয় বিষয়ে ফেল করে, তাহলে শুধুমাত্র ইংরাজিতে ফেল করেছে কতজন, শুধুমাত্র ইংরাজিতে ফেল করেছে এইটা থেকে এইটা বিয়োগ যাবে,
কারণ ইংরাজি ফেল করার মধ্যেও তো বোথ লুকিয়ে আছে, মানে উভয় বিষয়ে ফেল করাটা লুকিয়ে আছে। তাহলে তাকে যদি আমরা মাইনাস করি তবেই শুধুমাত্র ইংরাজিতে ফেল পাবো, আর 65 থেকে 24 বাদ দিলে শুধুমাত্র অঙ্কে ফেল করাটা পাবো। তাহলে এটা লিখে নিই, শুধুমাত্র ইংরাজিতে, শুধু ইংরাজিতে ফেল করেছে কি, শুধু ইংরাজিতে ফেল করেছে, শুধু ইংরাজিতে ফেল কত, 55% থেকে 24% কি হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। কত হলো, 1 আর এখানে 3, 31%, তাই তো। আর শুধু অঙ্কে ফেল করেছে কতজন, শুধু অঙ্কে ফেল করেছে, শুধু অঙ্কে ফেল করেছে কতজন, 65% থেকে 24% কি হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। 1 আর এখানে কত, 4, 41%। ঠিক আছে, শুধুমাত্র ইংরাজিতে ফেল করেছে 31%, শুধুমাত্র অঙ্কে ফেল করেছে 41%। তাহলে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে কতজন, শুধুমাত্র ইংরাজিতে 31, শুধুমাত্র অঙ্কে 41, আর বোথ দুটো সাবজেক্টেই ফেল করেছিল 24%। তাহলে মোট ফেল করেছে কত, 31%, 41% আর কত, 24%। কত হলো এটা তুমি যোগ করো, 4 একে 5, 5 একে 6, আর এখানে তোমার 4 2 6, 6 আর 3 কত, 9। 96% কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। তাহলে পাসের হারটা কত, দুটি বিষয়ে পাসের হার কত, তাহলে দুটি বিষয়ে পাসের হার কত, আমরা তো জানি শতকরা মানেই হচ্ছে 100-র মধ্যে হিসাব করা, 100-র মধ্যে তাকে নির্ণয় করা। তাহলে দুটি বিষয়, তাহলে যদি 96% ফেল করে থাকে তাহলে পাস করেছে কতজন, তাহলে পাস করেছে কত, 100%। পাসের সংখ্যা কত, 100% থেকে 96% মাইনাস হয়ে গেল কত, 4%। 4% কি করেছে, পাস করেছে। একই ধরনের অঙ্ক, শুধুমাত্র সংখ্যা পাল্টে দেওয়া হয়েছিল কিন্তু মিসেলেনিয়াস পরীক্ষাতে। তোমরা যদি সার্চ করো তোমরা কিন্তু পেয়ে যাবে, এরকম ধরনের অঙ্ক তোমরা কিন্তু পাবে। তাহলে বোঝা গেল কেন আমি 24টা বিয়োগ করলাম, 55 থেকে 24 বিয়োগ করলাম, কারণ উভয় বিষয়ের মধ্যে 24 লুকিয়ে আছে। শুধুমাত্র ইংরাজিতে ফেল করেছে, এটা থেকে এটা বিয়োগ করলাম, শুধুমাত্র অঙ্কে ফেল করেছে, এটা থেকে এটা বিয়োগ করলাম। তাহলে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে কত, 31, 41 আর 24, কত হলো 96%। তাহলে পাসের হার কত, 4%। ওকে, এটা একটা রিজনিং এর প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, তোমরাও হয়তো পেরে যাবে। তবু যেহেতু আমি এই সিরিজটা করাচ্ছি, এই মানে তাই জন্য এই অঙ্কটাকে লিখেছি। একটুখানি মন দিয়ে দেখলে, দৃষ্টিশক্তি একদম প্রখর রাখতে পারলেই কিন্তু, অঙ্কের প্রতি দৃষ্টিশক্তি প্রখর রাখতে পারলে এই ধরনের প্রশ্নগুলোর সমাধান খুব সহজেই করা যাবে। দেখো 2 3 4 5, 5 7 9 কোশ্চেন মার্ক। তুমি যদি তুমি যদি ভেবে যাও তাহলে কিন্তু সমাধানটা নাও হতে পারে, কারণ তুমি 2 থেকে 3-এর রিলেশন পাবে, 4-এর রিলেশন পাবে, 5 থেকে 5-এর রিলেশন, তুমি কিন্তু এখানে ব্রেক হয়ে যাবে। তখনই তোমাকে ভেবে নিতে হবে এইটা আমাকে ব্রেক করা আছে, এইটা আমাকে কিন্তু কেটে দেওয়া আছে, মানে কি এখানে পর্যন্ত একটা রিলেশন তৈরি হবে আর এই দিকটা একটা কি রিলেশন তৈরি হবে। কিরকম রিলেশন তৈরি হচ্ছে, খুব সহজেই তুমি দেখো 2 থেকে 3 হচ্ছে 1 বেড়েছে, 3 থেকে 4 1 বেড়েছে, 4 থেকে 5 1 বেড়েছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে +1, এখানে +1, আবার এখান থেকে কি হচ্ছে +1। কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি 5 থেকে 7 হচ্ছে কি +2, 7 থেকে 9 হচ্ছে +2, তাহলে 9 থেকে কত বাড়বে, +2 হয়ে কত হবে, উত্তর হবে কত, কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল 11। খুব সহজ জিনিস। প্রথমে কি একটা ব্রেক করে দিলাম, আমরা একটা ডিভিশন করে দিলাম, করে দেওয়ার পর এই দিকে একটা রিলেশন খুঁজলাম, এই দিকে একটা রিলেশন খুঁজলাম, তাহলেই কিন্তু আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক বোর্ডে টোকা আছে, এবং এইটাই আমি আজকে এই অঙ্কটা দিয়ে আমি আজকের পর্বটা সম্পূর্ণ করব, কারণ শরীর ঠিকভাবে সেই শ্যুট করছে না। আবার পরবর্তী ক্লাসে কিছু যে অঙ্ক বাকি আছে, যে এখানে প্রিলিমিনারি পরীক্ষার যে অঙ্ক বাকি থাকবে বা রিজনিংয়ের সমাধান বাকি থাকবে, ওইগুলো করব, করার পর নতুন একটা
টপিক নিয়ে আমরা আলোচনা করব। দেখো অঙ্কটা কি আছে, একটি ত্রিভুজ মানে তিনটে বাহু। ত্রিভুজ তো অনেক প্রকার আছে, বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার, কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। থাক, এইগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে একদিন। তাহলে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1/20:1/15:1/12 এবং পরিসীমা কত 30 সেন্টিমিটার। বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত? তোমরা দেখো 1/20:1/15:1/12, এইটাকে আগে আমরা লিখে নিই। এই যে রেশিওতে দেওয়া আছে এইটাকে লিখে নিই, 1/20:1/15:1/12। এবারে আমরা এমন একটা সংখ্যা দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করব যাতে করে এই ফ্র্যাকশন না থেকে, মানে ভগ্নাংশ না থেকে, সেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যায় চলে আসে। বোঝা গেল? এটা তো ফ্র্যাকশনে আছে, লব আর হর আছে। ফ্র্যাকশনে না রেখে আমরা এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে চাই, কারণ ফ্র্যাকশনে রাখলে আমাদের সমাধান কিন্তু হবে না, অথবা সমাধান করতে আমাদের অসুবিধা হবে। তাহলে কি 1/20 আমি যদি 60 দিয়ে মাল্টিপ্লাই করি, দেখো 60 হচ্ছে তোমার প্রত্যেকটা সংখ্যা, মানে এখানে যে প্রত্যেকটা যে সংখ্যা আছে, তো প্রত্যেকটা সংখ্যা হচ্ছে গুণিতক, মানে 60-র গুণিতক। তাহলে আমরা কি করব, 1/20 ইন্টু 60 ইস টু 1/15 ইন্টু কত 60 ইস টু 1/12 ইন্টু কত 60। তাহলে আমরা দেখতে পেলাম এখানে 3 হলো, এখানে 4 হলো, এখানে কত হলো 5 হলো। তাহলে আমরা কত পেলাম, 3:4 কত 5 পেলাম, তাই তো? তাহলে আমরা অনুপাতটা কত পেলাম, আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করলাম যাতে করে নিচেরগুলো প্রত্যেকটা কেটে যায়। দেখতে পেলাম 60 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, প্রত্যেকটা সংখ্যা কিন্তু কেটে যাচ্ছে, নিচেরগুলো কেটে যাচ্ছে, কারণ নিচেরগুলো তো প্রত্যেকটা গুণিতক। 60-এর গুণিতক তো 12, 15, 20, কারণ এগুলো যদি আমরা নামটা পড়ি কিন্তু 60 পাবো, প্রত্যেকটা ক্ষেত্রেই 60 পাবো। তাহলে 3:4:5। এবারে কি বলেছে, পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে পরিসীমা মানে কি জানি, আমরা জানি তো ত্রিভুজ এইটা, আমরা জানি ত্রিভুজ এইটা, ত্রিভুজ এবিসি, ধরো একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের আমি যদি পরিসীমা বার করতে চাই, তাহলে প্রত্যেকটা বাহুকে আমাদের কি করতে হয়, যোগ করতে হয়, তাই তো? প্রত্যেকটা বাহুকে আমাদের যোগ করতে হয়। তাহলে পরিসীমা কি করে পাবো, 3 + 4 + 5, এই ইউনিটটাই হচ্ছে পরিসীমা। এটা কত কত হচ্ছে, 4 3 7, 7 5 কত 12 ইউনিট। তাহলে আমরা পরিসীমা কত পেলাম, 12 ইউনিট পেলাম, মানে 12 একক পেলাম, তাই তো? ত্রিভুজের পরিসীমা মানে প্রত্যেকটা বাহুকে কি করতে হয়, যোগ করতে হয়। তাই আমরা কি, যে রেশিওতে যেগুলো পেয়েছি সেই প্রত্যেকটা ইউনিটকে আমরা যোগ করে নিলাম, পেলাম 12 ইউনিট। আচ্ছা, 12 ইউনিটের মানই তো 30 সেন্টিমিটার দেওয়া আছে, কারণ পরিসীমাটাই তো দেওয়া আছে, দেখো পরিসীমাটাই দেওয়া আছে তো 30 সেন্টিমিটার। তাহলে 12 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 30 সেন্টিমিটার। 12 ইউনিটের মানই তো 30 সেন্টিমিটার। তাহলে আমরা 1 ইউনিটের মান বের করি। 1 ইউনিটের মান কত, 30/12, তাই তো? 30/12। আমাদের কি বলেছে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত, বৃহত্তম কোনটা এখানে, বৃহত্তম তো এইটা 5। তাহলে 5 ইউনিটের মান আমাদেরকে বের করতে হবে। 30 গুণিতক কত 5 ডিভাইডেড বাই কত 12। তাহলে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে 5 × 12 = 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, এখানে আমরা কাটাকুটি করলে 6 × 2 = 12, আর এখানে 15 × 2 = 30। আমরা যদি এখানে 3 দিয়ে কাটা করি, 3 × 2 = 6, 3 × 5 = 15, 25/2। 25/2 হচ্ছে, এখানে ধরছে না জায়গাটা, এখানে লিখছি আমি, দেখো। তাহলে আমরা কত পেলাম, 25/2। 25/2 মানে হচ্ছে 12 পূর্ণ 1/2 লিখতে পারো, অথবা 12.5ও লিখতে পারো। বুঝে গেল? কেন 5 ইউনিটে করলাম, এটা নিশ্চয়ই বোঝা গেছে, কারণ আমাদের বৃহত্তম বাহুটার দৈর্ঘ্য বের করতে বলেছে। বৃহত্তম বাহু কোনটা, 3, 4 আর 5-এর মধ্যে বৃহত্তম কোনটা, সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় হলো 5। তাই 12 ইউনিটের মান যদি 30 সেন্টিমিটার হয়, 5 ইউনিটের মান কত হবে, 30/12 গুণিতক 5। আমরা কিন্তু সমাধান করে পেলাম কত, 25/2। 25/2 সেন্টিমিটার মানে 12 পূর্ণ 1/2 সেন্টিমিটার, অথবা 12.5 সেন্টিমিটার। ওকে, নতুন বছরে সকলে ভালো থেকো। আরও একবার
সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিজেদের লক্ষ্য পূরণ করো এবং আমরা সকলেই ভালো থাকবো, সুস্থ থাকবো এই কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।